নিহত আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে ও আহতদের দেখতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে পীরগঞ্জ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। রওশন, সকল প্রস্তুতি শেষ। খানিকক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের যে গ্রামের বাড়ি, পীরগঞ্জের গ্রামের বাড়িতে তিনি কিন্তু চলে আসবেন। ইতিমধ্যেই তিনি তার বহর প্রবেশ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখছি। সুতরাং খুবই স্বল্প সময়ের মধ্যে তিনি আবু সাঈদের যে পারিবারিক কবরস্থান সেখানে এসে দাঁড়াবেন এবং কবর জিয়ারত করবেন। তারপরে পরিবারের সদস্যদের সাথে তিনি মত বিনিময় করবেন, তাদের সঙ্গে তিনি খানিকক্ষণ কথা বলবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে গাড়িবহর একের পর এক অতিক্রম করছে আবু সাঈদের সমাধিস্থল। আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা ইতিমধ্যেই গাড়ি থেকে নামতে শুরু করেছে এবং তার নিরাপত্তার দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা কিন্তু খুবই তৎপর হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে পূর্ব নির্ধারিত যে সূচি ছিল, আমরা জানতে পেরেছি যে 11টার আগে পরে তিনি এখানে আসবেন। আমরা দেখছি যে তিনি 11:05 এই অনুষ্ঠানে, এই যে আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ওনাকে আমাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে আমার সহকর্মী দেখাচ্ছেন, আমরা দর্শকদেরকেও দেখাতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু ইতিমধ্যেই আবু সাঈদের গ্রামের বাড়িতে প্রবেশ করেছেন এবং তিনি আবু সাঈদের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশে দাঁড়ালেন এবং তিনি কৌতূহলী যে মানুষরা রয়েছেন সেই কৌতূহলী মানুষদেরকে কিন্তু তিনি হাত নেড়ে তার মুখাবয়ব দিয়ে কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কিন্তু সকাল থেকেই একেবারে সাজ রব বিরাজ করছে। যদিও এলাকার মানুষ প্রচণ্ড রকমের শোকাহত, তারা বলছেন যে আবু সাঈদের মতো এত সৎ, মেধাবী, নির্ভীক একজন ছেলে চলে যাওয়াটা কোনোভাবেই তাদের কাছে কাম্য ছিল না। এরপর আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করে দিয়ে যেভাবে দেশের মানুষকে, দেশের তরুণদেরকে আন্দোলন উদ্বুদ্ধ করেছেন, এজন্য কিন্তু তারা আবার গর্ববোধ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কবরের পাশে দাঁড়াচ্ছেন, তিনি খানিকক্ষণ দাঁড়িয়ে হয়তো বা দোয়া মোনাজাত করবেন। দোয়া পড়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি নাহিদ এবং আসিফ, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের আরও যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে অন্যতম আখতার, তাকে আমরা দেখতে পাচ্ছি, সার্জিস আলমকে দেখতে পাচ্ছি, রংপুর জেলা প্রশাসককে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। শরীফ, জানিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলনের যে গতি, সেই গতি কিন্তু শুরু হয়েছিল রংপুর থেকে। 16 জুলাই সেদিন বুক চিতিয়ে দ্রোহের এক মূর্ত প্রতীক হিসেবে আবু সাঈদ দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে এবং সেই জায়গা থেকেই কিন্তু আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি সারা দেশে ছড়িয়ে যায়। এর পরবর্তীতে দফায় দফায় আন্দোলন সংগ্রামের ফলে কিন্তু আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেবার যে বাস্তবতা এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জায়গা আগমন। রওশন, জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর, যার কারণে প্রশাসনের কাছে এটি কিন্তু আলাদা করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা দেখছি গতকালকে থেকে প্রশাসন নানানভাবে এই সফরকে সফল করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই প্রস্তুতির বাস্তবায়ন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত বাহিনীর সদস্য বৃষ্টিতেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আবু সাঈদের কবরের পাশে খুব নীরবে দাঁড়িয়ে আছেন এবং তিনি কিন্তু তার যে মুখাবয়ব আমরা দেখছি, নিশ্চয়ই দর্শকরাও দেখতে পাচ্ছেন যে তার বাচনভঙ্গি, তার যে দাঁড়ানোর ধরন, তিনি যে গভীর শোকাহত এটি কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে। মোনাজাত শুরু হয়েছে, মোনাজাত পরিচালনা করছেন এখানকার একজন মাওলানা। তিনি মোনাজাত পরিচালনার পরেই মোনাজাত যখন শেষ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে 1 মিনিটের দূরত্বে আবু সাঈদের বাড়ি, অর্থাৎ এই যে যেখানে আবু সাঈদকে শায়িত করা হয়েছে সেই আবু সাঈদের যে সমাধি, আবু সাঈদের যে কবর, সেই কবরের পাশেই তার পৈতৃক নিবাস, সেখানে তার বাবা মা রয়েছেন, তার আরও 8 ভাই বোন রয়েছেন। তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মত বিনিময় করবেন, কথা বলবেন, সান্ত্বনা দেবেন, তাদের পাশে দাঁড়ানোর হয়তো বা প্রতিশ্রুতি দেবেন, এরকম ধারণা আসলে করাই যায়। যে দোয়া মোনাজাত পরিচালনা করা হচ্ছে, এখানে যারা রয়েছেন আবু সাঈদের প্রতিবেশী, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন, তারাও কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় স্থান নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তাকে দেখার জন্য, তার সাথে অভিবাদন বিনিময় করবার জন্য তারা কিন্তু এখানে হাজির হয়েছেন।
এবং এরপরে জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে তার পূর্ব নির্ধারিত দুটি প্রোগ্রাম রয়েছে। একটি হলো রংপুর মেডিকেল কলেজে আহতদের দেখতে যাবেন এবং একই সঙ্গে পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের যে নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন এবং দুটি প্রোগ্রাম শেষ করে তিনি প্রশাসনের সাথেও বসবেন বলে আমরা জানতে পেরেছি। সেই প্রশাসনের সাথে মতবিনিময়ের পরে হয়তোবা তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন, এতটুকুই আমাদের কাছে তথ্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও দাঁড়িয়ে আছেন আবু সাঈদের সমাধির পাশে। দোয়া মোনাজাত পরিচালনা করা হচ্ছে। দোয়া মোনাজাত এইমাত্র শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এগিয়ে যাচ্ছেন আবু সাঈদের যে গ্রামের বাড়ি, পীরগঞ্জের গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে তিনি যাচ্ছেন। আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেই মতবিনিময়ের পরেই কিন্তু পরবর্তী কর্মসূচির দিকে রওনা করবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে উৎসুক জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বেষ্টনী, সেই বেষ্টনী ভেদ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব, আমরা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, যেহেতু গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করবার ব্যাপারে বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতাকে উপেক্ষা করে আমরা কিন্তু চেষ্টা করছি সেই যতখানি দর্শকদেরকে দেখানো যায় ততখানি দেখানোর চেষ্টা আমরা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে, তিনি হয়তোবা কথা বলবেন, তাদেরকে সান্ত্বনা দেবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিশ্রুতি থাকবে এমন ধারণা কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা সুশীল সমাজ রয়েছেন, তারা আসলে করছেন। ইতিমধ্যেই সাঈদের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, সাঈদের বাসায় প্রশাসনের লোকরা এসেছেন, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আসলে বিভিন্ন ধরনের অর্থ সহায়তা তুলে দিয়েছেন। সেই অর্থ সহায়তাকে আসলে খুব বড় অর্জন হিসেবে সাঈদের পরিবার দেখছে না। সাঈদের পরিবার দেখছে যে সাঈদের যে আত্মত্যাগ, সাঈদের যে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগী ভূমিকা, সেই ভূমিকার একজন নায়ক হিসেবেই কিন্তু তার জন্য আসলে গর্বের পরিস্থিতি আমরা আসলে খুব একটা বুঝতে পারছি না যে ভিতরে আসলে কতখানি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে ধারণা করা যায় যে ভিতরে যে স্বজনদের যে আহাজারি ছিল, স্বজনদের যে আক্ষেপ ছিল সাঈদকে হারানোর, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আগমন ঘিরে হয়তোবা সেই আক্ষেপের খানিকটা দুঃখ হয়তোবা ঘুচবে। কারণ আবু সাঈদ এই নিভৃত পল্লী থেকে গড়ে ওঠা, নিভৃত পল্লী থেকে বেড়ে ওঠা একজন তরুণ, যিনি আসলে এই এলাকার যে অল্প কয়েকজন তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে আবু সাঈদ একজন। এবং ইংরেজি বিভাগে পড়ার যে কারণ, সেই পড়ার কারণেই কিন্তু আবু সাঈদের পরিবারের একটা বাড়তি প্রত্যাশা তার কাছে ছিল যে পরিবারের হাল ধরা, পরিবারেরকে সুখী সমৃদ্ধি পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটি আসলে আবু সাঈদের পক্ষে সম্ভব হয়নি। কারণ আবু সাঈদ তার ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দেশের বৃহৎ স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং আবু সাঈদের রক্তের উপরেই কিন্তু দাঁড়িয়ে দেশের তরুণ ছাত্র সমাজ আসলে শপথ নিয়েছিল যে এই কোটা সংস্কার আন্দোলনের যে রূপরেখা, সেই রূপরেখাটি পরবর্তীতে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপরেখায় পরিণত হয়, যার ফলশ্রুতিতে কিন্তু ছাত্র সমাজ যে দুর্বার আন্দোলন গড়ে তোলে, সেটি কিন্তু পরবর্তী বাস্তবতা আমরা দেখছি যে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সদ্য বিদায়ী সরকারের তরফ থেকে দাবি মানার ব্যাপারে যে কালক্ষেপণ ছিল, সেই কালক্ষেপণের ফলশ্রুতিতেই কিন্তু এই আবু সাঈদের প্রাণহানি হয়েছে, এমনটি আসলে তার প্রতিবেশীরা, তার এলাকার মানুষরা, তার সুশীল সমাজরা বলছেন। রওশন জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আবু সাঈদের পরিবারের সাথে মতবিনিময় করছেন, কথা বলছেন। কথা বলবার পরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে আসলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন, সেই সমন্বয়কদের সাথে তিনি মতবিনিময় মিলিত হবেন। সেখানে কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা থাকবেন। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে কোটা সংস্কার আন্দোলনের যে দুজন সমন্বয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ এবং আসিফ, তারা রয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমরা আক্তারকে দেখতে পাচ্ছি, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। আমরা সার্জিসকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রংপুরের যে প্রশাসনের শীর্ষকর্তারা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখেছি যে রংপুর জেলা প্রশাসক উপস্থিত আছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। একই সঙ্গে কিন্তু আবু সাঈদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বাড়িতে বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে দেখা করছেন। রওশন, আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখছেন, আমার সহকর্মী দেখানোর চেষ্টা করছেন যে একেবারে কুড়ে ঘর থেকে উঠে যাওয়া একজন তরুণ, যিনি আসলে হয়তোবা মৃত্যুবরণ করার আগে যতটা জনপ্রিয় ছিলেন, যতটা শক্তিশালী ছিলেন, তিনি কিন্তু মৃত্যুবরণ করার পর তার থেকেও বেশি শক্তিশালী এবং জনপ্রিয় হয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে আগমন, সেই আগমন
আগমন কিন্তু সেই কথারই অন্তত প্রমাণ দেয়। এবং রংপুরের যে বিপ্লবী ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ৭১ পরবর্তী যত আন্দোলন রয়েছে, রংপুরের মানুষের তরুণদের যে বড় একটা অংশগ্রহণ ছিল তার কিন্তু আবারও সেই প্রমাণ পাওয়া গেল। আমরা জানি যে 1971-এর 3রা মার্চ রংপুরের শঙ্কু সমজদার যে মিছিল বের করেছিলেন, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেই মিছিলে নিহত হয়েছিলেন, তাকে কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ধরা হয়। একই সঙ্গে রংপুরের সাঁওতালরা, কৃষকরা তীর ধনুক নিয়ে ক্যান্টনমেন্টে হামলা করেছিল, পাকিস্তানি বাহিনীকে রুখে দিয়েছিল, সেটি কিন্তু ইতিহাসের একটা বড় অংশ দখল করে আছে। সর্বোপরি বলা যায় রংপুরের তরুণদের ইতিহাসে বাংলাদেশের সমস্ত ঐতিহাসিক আন্দোলনে অংশগ্রহণ করবার যে বাস্তবতা, সেই বাস্তবতার সর্বশেষ মহানায়ক হিসেবে কিন্তু এই সাঈদের আবির্ভাব। এবং সাঈদকে বলা হচ্ছে যে নুরুল দিনের যে সারা জীবনে সৈয়দ শামসুল হক যেভাবে তুলে ধরেছিলেন যে জাগবাহী কণ্ঠে সবাই, এবং সাঈদকে বলা হচ্ছে সেই নুরুল দিনের সেই যে চরিত্র, সেই চরিত্রের এই সময়ের সব থেকে প্রাসঙ্গিক চরিত্র হিসেবে তাকে কিন্তু মনে করা হচ্ছে। আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তিনি হয়তো বা খানিকক্ষণের মধ্যেই বাসা থেকে বের হবেন এবং বের হয়ে তার পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচির দিকে তিনি রওনা করবেন। এবং এখান থেকে তার রংপুরের যে দুটি অনুষ্ঠান রয়েছে সেই দুটি অনুষ্ঠানের তিনি যোগদান করবেন এবং দুপুরের পরে তিনি আসলে ঢাকায় ফিরে যাবেন। এবং ঢাকায় শপথ নেওয়ার পরে, বঙ্গভবনে শপথ নেওয়ার পরে এটি প্রথম ঢাকার বাইরে সফর হওয়ার কারণে আলাদাভাবে এটি গুরুত্ব পাচ্ছে এবং প্রশাসনের কাছে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে সাঈদের বাড়ির পাশে তার প্রতিবেশী আশপাশের 5-7 গ্রামের সাধারণ মানুষ, একেবারেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আসলে যেভাবে বেড়েছে তারা এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীর মাঝামাঝি বা কাছাকাছি থেকেই কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এক পলক দেখবার জন্য আসলে উন্মুখ হয়ে অপেক্ষা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 15 মিনিট আগে এখানে এসেছেন, কবর জিয়ারত করে তিনি সাঈদের বাড়িতে প্রবেশ করেছেন। এবং পুরো সময়টা কিন্তু আমরা দেখছি যে লোক সমাগম একেবারে বেড়েই চলেছে। এবং ভিতরের পরিস্থিতি যদি একটু জানানোর চেষ্টা করি, যে একেবারে কুড়ে ঘর, টিনের ছাউনি, সবেমাত্র সাঈদের বাড়িতে ইটের গাঁথুনি শুরু হয়েছিল। এবং ধারণা করা হয়, এলাকার মানুষ বলছেন যে সাঈদের মাধ্যমে আসলে পরিবারটি স্বাবলম্বী হবার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তাদের আসলে ধূলিসাৎ হয়েছে।